আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি শাহরিয়ার ক্লাস নিচ্ছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এর উপরে। এখনই শুরু করব ক্লাসের লিঙ্কটা আপনাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দিয়ে। এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন তারা জানাবেন লাইভটা ঠিক আছে কিনা, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন। আমরা ক্লাস নিব আমাদের চ্যাপ্টার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এই অধ্যায়ের উপরে প্রথমে একটা ক্লাস নিয়েছিলাম যেখানে আমরা শুধুমাত্র সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনারা যারা প্রথম ক্লাসটি মিস করেছিলেন অবশ্যই একটু প্রথম ক্লাসটি দেখে নেবেন। আর যেহেতু এই ক্লাসটি সবার জন্য অ্যাভেলেবেল তাই আমি অনুরোধ করব ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করে দেন আপনার বন্ধুদের সাথে। সেক্ষেত্রে আপনার প্রিয় বন্ধু ক্লাসে যুক্ত হতে পারবে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ যারা যারা মেনশন দিচ্ছেন। আর যেহেতু এই ক্লাসটি সবার সাউন্ড ঠিক আছে তাই না? আমাদের প্রথম যে ক্লাসে সূত্র নিয়ে আলোচনা হয়েছে সেই ক্লাসটি সবাই দেখেছিলেন তো? সাউন্ড ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাবজেক্ট। আর যারা থার্ড ইয়ারে আছেন তাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে এই সাবজেক্টটা। এছাড়াও আমাদের যে চ্যাপ্টারের উপরে ক্লাস নিব এই চ্যাপ্টারটা আবার আরো অন্য সকল ইয়ারেও আছে। আচ্ছা, আপনারা যুক্ত হতে থাকেন, আমি তত সময়ে আজকের ম্যাথটা একটু বোর্ডে লিখে ফেলি। কস্ট অফ এ প্রজেক্ট ইজ টাকা 1,00,000 cash flow over the next 10 years এটা সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফ ফিনান্সে আছে। 10 ইয়ার ইজ টাকা, সেকেন্ড ইয়ার প্রিন্সিপাল অফ ফিনান্সেও আছে। ক্যালকুলেট পে ব্যাক পিরিয়ড।
এটা হচ্ছে আমাদের ম্যাথ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা তাহলে শুরু করতে পারি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিসের 2 নম্বর ক্লাসে। আপনারা যারা প্রথম ক্লাসটি করেননি অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নেবেন। সেখানে আমরা এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে 2 নম্বর ম্যাথে সরাসরি ম্যাথ দেখাবো আমরা। যদিও এটা আমাদের পেইড বেসের ক্লাস, তো পেইড বেসের প্রথম এই ক্লাসটি সবার জন্য অ্যাভেলেবেল। পরবর্তী ক্লাসগুলো শুধুমাত্র পেইড কোর্সে হবে। আমাদের ক্লাসটিতে যে বিষয়টি দেয়া আছে সেটা হচ্ছে, ম্যাথটাতে বলছে ইন্টেল কস্ট অফ এ প্রজেক্ট ইজ টাকা 1 লাখ। একটা প্রজেক্টের টাকা দেয়া আছে 1 লাখ টাকা। ক্যাশ ইনফ্লো ওভার দি নেক্সট 10 ইয়ার্স ইজ টাকা 20,000। ক্যালকুলেট পে ব্যাক পিরিয়ড। এবং ক্যাশ ইনফ্লো দেয়া আছে পরবর্তী 20 বছরের জন্য প্রতি বছর 20,000 করে। আপনাকে বলা হয়েছে যে পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করে দেখাও। গতকালকের আমরা যারা ক্লাস করেছি তারা একটা বিষয় নিশ্চয়ই জানি যে পে ব্যাক পিরিয়ড বের করার জন্য কিন্তু 2টা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি, আর একটা সূত্র হলো উপরে এনসিও নিচে এনসিবি অথবা সিএফ এটি। এটা একটা সূত্র। আর একটা সূত্র আছে এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। এটা হলো আমাদের পে ব্যাক পিরিয়ড বের করার সূত্র। তাহলে এখন ঘটনা হচ্ছে এই 2টা সূত্রের ভিতরে আপনি এই ম্যাথের জন্য কোন সূত্র ব্যবহার করবেন। একটা বিষয় আমরা একটু মনে রাখবো, যদি আমাদের কোনো ম্যাথে এই ক্যাশ ইনফ্লো প্রতি বছর অসমান দেয়া থাকে তাহলে নিচের সূত্র হবে। অসমান বলতে কোনো কোনো ম্যাথে এমনটা দেয়া থাকবে। মনে করেন কোনো কোনো ম্যাথে আমি জাস্ট উদাহরণ দিয়ে আপনাকে চেনানোর চেষ্টা করছি যে কোন ম্যাথে কোন সূত্র। এই যে ক্যাশ ইনফ্লো দেখেন অসমান, মানে কোনো বছর 20,000 টাকা, কোনো বছর 25,000 টাকা, কোনো বছর 10,000, কোনো বছর 8,000। যদি এই ধরনের ক্যাশ ইনফ্লো অসমান থাকে তাহলে আমাদের এই 2 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে, এই 2 নম্বর সূত্র। আর যদি কোনো বছর আমাদের ক্যাশ ইনফ্লো এমনটা বলা থাকে যে পরবর্তী 10 বছর পর্যন্ত প্রতি বছর 20,000 টাকা, তখন আমাদের এই 1 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি ম্যাথে এমনটা দেয়া থাকে যে পরবর্তী 10 বছর পর্যন্ত, প্রতি বছর 20,000 মানে একই রকম। কোনো পরিবর্তন নেই, সমান প্রতি বছরই একই রকম। হ্যাঁ, যদি এরকমটা থাকে যে প্রতি বছর একই রকম দেয়া থাকে, অথবা যদি এরকম একটা দেয়া থাকে এবং সেখানে বলা হয় যে 10 বছরের জন্য ক্যাশ ইনফ্লো এই 20,000 টাকা, তখন আমাদের 1 নম্বর সূত্র ব্যবহার করতে হবে। আর যদি কোনো ম্যাথে এমনটা অর্থাৎ অসমান, প্রথম বছর একরকম, দ্বিতীয় বছর একরকম, তৃতীয় একরকম, চতুর্থ একরকম, এই ধরনের অসমান থাকে তাহলে আমাদের 2 নম্বর সূত্র ব্যবহার করতে হবে। এতটুকু যদি আপনারা বুঝতে পেরে থাকেন তাহলে কষ্ট করে ডান লিখে দেন যে পে ব্যাক পিরিয়ড বের করার সময় তো 2টা সূত্র, কখন আপনি কোন সূত্র ব্যবহার করবেন। আমি আজকে 2টা সূত্রের ম্যাথই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ক্লিয়ার?
ওকে, থ্যাংক ইউ ফারজানা আপু, থ্যাংক ইউ নুরুন নাহার, থ্যাংক ইউ ফাতেমা আক্তার। তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি, আমাদেরকে এখন প্রথম সূত্র ব্যবহার করতে হবে। প্রথম সূত্র অনুযায়ী আমাদের ম্যাথে তাহলে এনসিও অর্থাৎ নিট ক্যাশ আউটলেট, আর হচ্ছে এনসিবি নিট ক্যাশ বেনিফিট। নিট ক্যাশ আউটলেট দেয়া আছে অর্থাৎ যেটা কস্ট 1,00,000, আর এনসিবি দেয়া আছে প্রতি বছর 20,000। 1,20,000 এটা ক্যালকুলেশন করলে উত্তর আসে 5 ইয়ার্স। তাহলে আমাদের পে ব্যাক পিরিয়ড হচ্ছে 5 ইয়ার। আমরা বুঝতে পেরেছি বিষয়টা, খুবই সহজ ছিল কিন্তু। ওকে, এবার নেক্সটে আরেকটা ম্যাথ দেখা, একটু দেখেন। এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি যে এই ম্যাথে আমাদের যে ক্যাশ ইনফ্লো ওভার দি নেক্সট 10 ইয়ার দেয়া আছে, এইটাকে বলা হয়ে থাকে এনসিভি অথবা সিএফ, এটিও আপনি বলতে পারেন, ঠিক আছে। একটু এইটা মানে ম্যাথের দিকে আমরা খেয়াল রাখবো। এর পরের ম্যাথটা দেখেন, একটু অন্য টাইপের। সনি কোম্পানি estimate that it can save টাকা 28,000 a year in cash operating cost for next 10 years if it by mashing at a cost of টাকা 1,10,000 no salvage value assume that income tax rate on average 30%, ট্যাক্স রেট 30%। আপনাকে বলা হয়েছে ক্যালকুলেট পে ব্যাক পিরিয়ড। ওকে, দেখেন আগের ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্যটা কোথায়। এই ম্যাথটাতে বলছে দি সনি কোম্পানি এস্টিমেট দ্যাট ইট ক্যান সেভ টাকা 28,000 এ ইয়ার ইন ক্যাশ অপারেটিং কস্ট ফর নেক্সট 10 ইয়ার
অর্থাৎ আমাদের যতটুকু দরকার আমি সেটাই যদি এখান থেকে নিতে চাই যে 28,000 টাকা দেওয়া আছে ক্যাশ অপারেটিং কস্ট পরবর্তী 10 বছরের জন্য। ইফ ইট বাই এ মেশিন এট কস্ট অফ টাকা 1,10,000, এখানে কস্ট অফ টাকা দেওয়া আছে 1,10,000। তারপরে বলছে নো রেসিডিউয়াল ভ্যালু, অ্যাজুম দ্যাট ট্যাক্স রেট 30%। এই ম্যাথে অতিরিক্ত একটা কথা লেখা আছে, সেটা হলো ট্যাক্স রেট। তাহলে দেখেন, প্রথমে ম্যাথের শুরুতে আমাদেরকে বলেছে পে ব্যাক পিরিয়ড বের করতে হবে। যেহেতু এখানে আমাদের ক্যাশ অপারেটিং কস্ট দেয়া আছে পরবর্তী 10 বছরের জন্য 28,000 টাকা, এইটা দেখে আমরা বুঝতে পেরেছি যে আমাদের ম্যাথ ক্যালকুলেশনের যে সূত্র হবে সেটা হলো প্রথম যে সূত্রটা ছিল, অর্থাৎ পে ব্যাক পিরিয়ড সমান এনসিও ভাগ এনসিবি অথবা সিএফএটি, এই সূত্র হবে। এটা প্রথমে আইডেন্টিফাই করলাম আমরা। কিন্তু এই ম্যাথে একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই ম্যাথে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই ম্যাথে আমাদের যে তথ্যগুলো দেয়া আছে সেটা হচ্ছে ক্যাশ অপারেটিং 28,000 টাকা আর এনসিও 1,10,000 টাকা, ট্যাক্স রেট 30%। এর আগের ম্যাথে কিন্তু কোনো ট্যাক্স রেট দেয়া ছিল না। খুবই মানে সহজ একটা বিষয় যদি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যে যদি কোনো ম্যাথে ট্যাক্স রেট দেয়া থাকে তাহলে সেই ম্যাথের ক্যাশ অপারেটিং কস্ট অথবা আমাদের যেটা দেয়া থাকবে যে নিট ক্যাশ বেনিফিট, এই ক্যাশ অপারেটিং কস্ট অথবা নিট ক্যাশ বেনিফিটের এই টাকাটাকে বলা হয়ে থাকে সিএফবিটি। এই টাকার নাম হচ্ছে সিএফবিটি। কিন্তু ম্যাথ ক্যালকুলেশনের জন্য আমাদের কি লাগবে? সিএফএটি লাগবে। মানে এইটা এটা একই কথা, ঠিক আছে? আচ্ছা এইটা বাদ দেন, আপনি সরাসরি সিএফএটি দিয়ে শেখেন তাহলে আরো সহজ হবে। আমাদের লাগবে কি? সিএফএটি। কিন্তু আমাদের ম্যাথে কি দেয়া আছে? সিএফবিটি দেয়া আছে। প্রশ্ন আপনাদের যে ভাইয়া আমি কিভাবে বুঝবো যে আমাদের এই ম্যাথে এটা সিএফবিটি দেয়া আছে? আগের ম্যাথটা তো এভাবেই ছিল, কিন্তু এই ম্যাথে কেন এখন সিএফবিটি হলো? এখন কেন সরাসরি ম্যাথ করা যাবে না? খুবই সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে, যদি কোনো ম্যাথে ট্যাক্স রেট দেয়া থাকে, যদি কোনো ম্যাথে ট্যাক্স রেট দেয়া থাকে তাহলে সেই আপনার হচ্ছে ক্যাশ ইনফ্লো তথ্যটাকে বলা হয়ে থাকে সিএফবিটি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। আর যদি ট্যাক্স রেট দেয়া না থাকতো তাহলে ওইটাই আমাদের সিএফএটি হতো। আমি কি এই কথাটুকু বোঝাতে পেরেছি আপনাদেরকে? তাহলে এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে এই সিএফবিটি কে সিএফএটি তে রূপান্তর করা, তারপরে আমরা ম্যাথ করতে পারবো। এই সিএফএটি ক্যালকুলেশন করে বের করা। এখন এই সিএফএটি আমরা কিভাবে বের করতে পারি? এই সিএফএটি বের করার জন্য একটা ছকের সাহায্য নিতে হবে। এই ছকটা আমাদের এই অধ্যায়ের সব জায়গায় কাজে লাগবে। অনেকে আমরা এই ছকের সাথে পরিচিত, কারণ এই ছকটা আমরা সেকেন্ড ইয়ারে শিখেছি, থার্ড ইয়ারে শিখেছি, আবার এখানেও শিখছি। অর্থাৎ প্রিন্সিপাল অফ ফিনান্সেও ছিল, আবার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এও ছিল। ছকের শুরুতে আমরা লিখব ইয়ার, তারপরে সিএফবিটি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, তারপরে ডেপ্রিসিয়েশন, এই সবটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, তারপরে পাওয়া যায় ট্যাক্স, ইএটি, আর্নিং আফটার ট্যাক্স, তারপরে পাওয়া যায় সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ওকে, তো আমাদের এই ম্যাথে দেয়া আছে 10 ইয়ার্স, তার মানে আমরা ইয়ার্স এর ঘরে লিখব 1 থেকে 10 বছর।
সিএফবিটি দেয়া আছে 28,000 টাকা, এখানে লিখবো 28,000 টাকা। এখন আমাদেরকে ডেপ্রিসিয়েশন বের করতে হবে। আমরা যারা 1 নম্বর ক্লাসটা করেছি সেই 1 নম্বর ক্লাসে ডেপ্রিসিয়েশন বের করার সূত্র দেয়া ছিল, আপনাদের কি মনে আছে? ডেপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। আমাদের ম্যাথে কস্ট দেয়া আছে 1,10,000, কোনো সেলভেজ ভ্যালু দেয়া নেই, ইউজফুল লাইফ হচ্ছে 10 বছর, এই যে প্রত্যাশিত জীবনকাল 10 বছর। রুমি আপু আমি বোঝাই দিচ্ছি, একটু সময় দেন, আপাতত আমরা ম্যাথটাকে দেখি। প্রত্যাশিত লাইফ দেয়া আছে 10 বছর, তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার পাওয়া যায় 11,000 টাকা। এই 11,000 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন, তাই ডেপ্রিসিয়েশনের ঘরে বসালাম 11,000। এখন এই সিএফবিটির টাকা থেকে ডেপ্রিসিয়েশনের টাকাকে যদি বিয়োগ করি তাহলে ইবিটি পাওয়া যায়। এটা মনে করেন আমাদের 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, এটা 4 নম্বর। 4 নম্বর ঘরের টাকা পাওয়া যায় 2 থেকে 3 বিয়োগ করলে। এই 28,000 থেকে 11,000 টাকাকে বিয়োগ করলে ইবিটি পাওয়া যায়, অর্থাৎ 17,000। এরপরে ট্যাক্স রেট, আমাদের ম্যাথে ট্যাক্স রেট দেওয়া আছে 30%, তাহলে এখানে লিখবো 30%। এই 17,000 টাকা 30%, আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে 17,000-এর 30% ক্যালকুলেশন করব, পাওয়া যায় 5,100। এটা আমাদের 5 নম্বর ঘর। কিভাবে এটা পেয়েছি আমরা? এই 17,000-এর উপরে আমরা ক্যালকুলেশন করেছি, অর্থাৎ 4 নম্বর ঘরের টাকা গুণিত 30%। এরপরে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এই ইএটি কিভাবে পাওয়া যায়? আমাদের ইবিটির 17,000 থেকে 5,100-কে বাদ দিলে ইএটি পাওয়া যায় 11,900। তাহলে 4 নম্বর ঘর থেকে 5 নম্বর ঘর বাদ দিলে ইএটি পাওয়া যায়। ইএটির পরে আমাদের সেই প্রত্যাশিত সিএফএটি অথবা এনসিবি কিভাবে পাওয়া যায়? এই ডেপ্রিসিয়েশন আর ইএটি এই দুইটাকে যোগ করলে আমাদের পাওয়া যায়, অর্থাৎ 3 নম্বর ঘরের টাকা আর 6 নম্বর ঘরের টাকাকে যোগ করতে হবে। তার মানে ডেপ্রিসিয়েশন 11,000 আর 11,900, 22,900, আমরা পেলাম সিএফএটি। তাহলে এখন এই সিএফএটির টাকা বসাই দিচ্ছি, 22,900 ভাগ করলে আমাদের অ্যান্সার আসে 4.80 ইয়ার্স। যারা বুঝতে পেরেছি কষ্ট করে ডান লিখে দিই, আর যারা বুঝতে পারিনি তারা একটু বোর্ডের দিকে মনোযোগ দিয়ে, আমি শুরু থেকে আবার সুন্দর করে বুঝাই দিচ্ছি। দেখেন আমাদের ম্যাথে বলেছিল কি যে পে ব্যাক পিরিয়ড বের করে দেখাও। আমরা ম্যাথটা যখন পড়ে বুঝতে পেরেছি এই ম্যাথে লেখা আছে 28,000 টাকা ক্যাশ অপারেটিং কস্ট পরবর্তী 10 বছরের জন্য। তারপরে লেখা আছে যে এর ম্যাশিং এর কস্ট 1,10,000 টাকা, ট্যাক্স রেট 30%। যখনই আমাদের ম্যাথে ট্যাক্স রেট দেয়া আছে, ট্যাক্স রেট দেয়া থাকবে, তখন এই ক্যাশ অপারেটিং কস্টের এই টাকাটাকে আমাদের বলা হয় সিএফবিটি। কিন্তু পেব্যাক পিরিয়ড বের করার জন্য আমাদের দরকার সিএফএটি, যেটা আমাদের 1 নম্বর ক্লাসে দেয়া ছিল সিএফএটি, কারণ 1 নম্বর ক্লাসে কোনো ট্যাক্স রেট দেয়া ছিল না, আর এখানে ট্যাক্স রেট দেয়া আছে। এই কারণে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই সিএফবিটির টাকাকে বিভিন্ন ক্যালকুলেশনের মধ্য দিয়ে সিএফএটিতে রূপান্তর করা। তাহলে আমরা কিভাবে রূপান্তর করতে পারি? আমরা একটা ছক কেটে নেব, এই ছকটা আমরা সেই সেকেন্ড ইয়ার থেকে শিখে আসছি, এবং সামনের দিন যতগুলো ম্যাথ শিখবো সেখানে প্রতিটা ম্যাথে এই ছকটা আমাদের আছে। তো ছক অনুযায়ী শুরুতে প্রথমে আমরা ইয়ারটা বসালাম 1 থেকে 10 বছর, এরপরে সিএফবিটি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেয়া আছে 28,000 টাকা। সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে ইবিটি পাওয়া যায়। ডেপ্রিসিয়েশন কিভাবে বের করা যায়?
1 নম্বর ক্লাসে ডেপ্রিসিয়েশন বের করার সূত্র শিখেছিলাম, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। তো কস্ট আমাদের ম্যাথে দেয়া আছে 1,10,000, কোনো সেলভেজ ভ্যালু দেয়া নেই আমাদের ম্যাথে, তাই 0। প্রত্যাশিত লাইফ দেয়া আছে 10 বছর, ভাগ করলে আসে 11,000, তাই ডেপ্রিসিয়েশনের ঘরে আমরা বসালাম 11,000। এরপরে এই সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশনকে মাইনাস করলাম, তাহলে পাওয়া যায় ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স 17,000। এই যে 2 নম্বর ঘর থেকে 3 নম্বর ঘর বাদ, আপনাদের বোঝার সুবিধার জন্য। এই 17,000-এর উপরে 30% ট্যাক্স কাটতে হবে। সায়েন্টিফিক ক্যালকুলেটরে 17,000 দিয়ে তারপরে শিফট 30% দিলে 5,100 টাকা আসে। এটা কিভাবে পেয়েছি? 17,000-এর উপরে 30%, এই যে লিখে দিয়েছি, 4 নম্বর ঘর গুণিত 30%। এরপরে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স, কিভাবে পাওয়া যায়? এই ইবিটির টাকা থেকে যদি আমরা ট্যাক্স রেটকে বাদ দিই তাহলে আমাদের ইএটি পাওয়া যায়। তাই ইবিটির 17,000 টাকা থেকে ট্যাক্স রেটকে আমরা বাদ দিয়েছি, বাদ দিলে 11,900 টাকা পেয়েছি। এরপরে আমাদের যেটা করণীয়, সিএফএটি, এই ডেপ্রিসিয়েশন আর ইএটি এই দুইটা টাকা যোগ করলে সিএফএটি পাওয়া যায় 22,900। তো এখানে সেই সিএফএটির টাকা বসিয়েছি, ক্যালকুলেশন করলে 4 বছর 4.80 ইয়ার্স, এটাই আমাদের পে ব্যাক পিরিয়ড। কোনো সমস্যা আছে এটাতে আর? আপনার এস লেখা মাঝে মাঝে বোঝা যায় না। ও আচ্ছা, ঠিক আছে, আমি এসটা একটু ফাঁকা করে লিখবো। ওকে, আমরা তাহলে নেক্সট ম্যাথে যাই। না, এখানে সিএপিটি পাওয়া যায় 3 নম্বর আর 6 নম্বর ঘর যোগ করলে। এই যে 3 নম্বর ঘরের টাকা আর 6 নম্বর ঘরের টাকা যোগ করলে। ক্যাশ আউটলেট দেওয়া আছে 1,00,000, এক্সপেক্টেড লাইফ দেওয়া আছে 5 বছর, সেলভেজ ভ্যালু ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 10,000, ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 20,000। এরপরে ম্যাথে আরেকটা ছক দেওয়া আছে। সিএফ বিটি,
সিএফবিটি তে দেয়া আছে 25,000, 30,000, 32,000, 35,000, 40,000। ট্যাক্স রেট দেয়া আছে 45%। 1 নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে পে ব্যাক পিরিয়ড বের করে দেখাও। দুই নম্বরে বলা হয়েছে এভারেজ রেট অফ রিটার্ন বের করে দেখাও। 3 নম্বরে বলা হয়েছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করে দেখাও। এটা আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের পেইড বেসের ক্লাস। আমাদের পেইড বেসের পরবর্তী ক্লাসটা অর্থাৎ 3 নম্বর ক্লাস থেকে ক্লাসগুলো শুধুমাত্র পেইড বেসের জন্যই হবে। তো এখানে যারা বাইরের আছেন আপনারা চাইলে আমাদের পেইড কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন। এখন থেকে পড়া শুরু করলে ইনশাল্লাহ বই খুব ভালোভাবেই আপনারা শেষ করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো দেখেন এই ম্যাথটাতে আমাদের ক্যাশ আউটলেট দেওয়া আছে 1 লাখ, এক্সপেক্টেড লাইফ 5 বছর, সেলভেজ ভ্যালু 10,000, ওয়ার্কিং ক্যাপিটাল 20,000। এরপরে 5টা ইয়ার্স দেওয়া আছে। আর সিএফবিটি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স প্রতি বছর কিন্তু অসমান। ট্যাক্স রেট দেওয়া আছে 45%। ম্যাথে আপনাকে বলা হয়েছে পে ব্যাক পিরিয়ড, এভারেজ রেট অফ রিটার্ন এগুলো বের করে দেখাতে হবে। তাহলে ম্যাথের শুরুতে আমরা যে বিষয়টা বুঝতে পেরেছি, আমাদেরকে যখন পে ব্যাক পিরিয়ড বের করতে বলছে তখন কিন্তু পে ব্যাক পিরিয়ড বের করার সেই বড় সূত্রটা আমাদেরকে বসাতে হবে। কেন? কারণ এখানে তো সবগুলো বছরের সিএফবিটি অসমান দেয়া আছে, অর্থাৎ এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। এই সূত্র দিয়ে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এখন এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে একটা ছকের আগে সাহায্য নিতে হবে। তো প্রথমত সেই ছকটা আমি একটু দেখাই দিচ্ছি, যদিও একটু আগে ছকটা আমি একবার দেখিয়েছি, ওই ছকটাই। ছকের শুরুতে আমরা লিখবো ইয়ার। আমাদের ম্যাথে 1 থেকে 5 বছর দেয়া আছে। সিএফবিটি যেটা আমাদের ম্যাথে দেয়া আছে, প্রথমে 25,000, তারপরে দেয়া আছে 30,000, তারপরে দেয়া আছে 32,000, তারপরে 35,000, এই যে দেয়া আছে সেগুলো লিখে নিচ্ছি, তারপরে 40,000। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ডেপ্রিসিয়েশন বের করে নিতে হবে। ডেপ্রিসিয়েশন বের করার সূত্র কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করার আমাদের সূত্র। আচ্ছা দেখেন আমাদের এই ম্যাথে কস্ট দেয়া আছে 1 লাখ, সেলভেজ ভ্যালু আমাদের ম্যাথে দেয়া আছে 10,000, আর এক্সপেক্টেড লাইফ দেয়া আছে 5 বছর। তাহলে 1 লাখ থেকে 10,000 বাদ দিলে 90,000, আর 90,000 থেকে 5কে ভাগ করলে 18,000। তার মানে প্রতি বছরের ডেপ্রিসিয়েশন 18,000। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? অবচয় প্রতি বছর একই রকম। তাহলে
সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে পাওয়া যায় ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। 2 নম্বর থেকে 3 নম্বর ঘর বাদ দিলে পাওয়া যায় আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে 25,000 থেকে যদি 18,000কে আমরা বিয়োগ করি, এখানে পাওয়া যাচ্ছে 7,000। 30,000 থেকে 18,000 বিয়োগ করলে 12,000। 32,000 থেকে 18,000 বিয়োগ করলে 14,000। 35,000 থেকে 18,000 বিয়োগ করলে 17,000। 40,000 থেকে 18,000 বিয়োগ করলে 22,000। পেলাম কি ইবিটি। এরপর আমাদেরকে এবার ট্যাক্স বের করতে হবে। ম্যাথে ট্যাক্স রেট দেওয়া আছে 45%। 45%। 5 নম্বর ঘর কিভাবে, এই 4 নম্বর ঘরের উপরে 45% ট্যাক্স কাটবো। 7,000 টাকার উপরে 45%, 12,000-এর উপরে 45%, 14,000-এর উপরে 45%। তো 45% ট্যাক্স আসে 3150 টাকা, 5,400 টাকা, 6,300 টাকা, 7,650 টাকা, 9,900 টাকা। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে পাওয়া যায় আমাদের ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এটা 6 নম্বর ঘর। 4 নম্বর থেকে 5 নম্বর ঘর বাদ দিতে হবে, অর্থাৎ 7,000 থেকে 3,150-কে বাদ দিলে আমাদের পাওয়া যায় 3,850 টাকা। 12,000 থেকে 5,400-কে বাদ দিলে 6,600 টাকা। 14,000 থেকে 6,300 বাদ দিলে 7,700, 9,350, 12,100। এরপরে সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এটা 7 নম্বর ঘর। ডেপ্রিসিয়েশনের টাকা আর ইএটির টাকা যোগ করলে সিএফএটি পাওয়া যায়, অর্থাৎ 3 নম্বর ঘর আর 6 নম্বর ঘরের টাকাকে যোগ করে দিচ্ছি। তার মানে 18,000 আর 3,850-কে যোগ করলাম, 21,850 টাকা। পরেরটা আসে 24,600 টাকা, 25,700, 27,350, 30,100। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? তাহলে আমাদের ম্যাথে প্রথমে বলেছিল পে ব্যাক পিরিয়ড বের করে দেখাও। পে ব্যাক পিরিয়ড বের করার জন্য আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের সূত্র এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। এই সূত্র দিয়ে পে ব্যাক পিরিয়ড বের করতে হবে। এখন এই সূত্রের মানগুলো ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা ছকের সাহায্য নিতে হবে। সেই ছকটা কি? ছকটাতে আমরা শুরুতেই যে ইয়ার দেয়া ছিল সেই ইয়ারগুলো লিখেছি, সিএফবিটি দেয়া ছিল সিএফবিটি লিখলাম। এখন বের করতে হবে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। আমাদের ম্যাথে কস্ট দেয়া আছে 1 লাখ টাকা, সেলভেজ ভ্যালু দেয়া আছে 10,000, ইউজফুল লাইফ 5 বছর, ক্যালকুলেশন করলে 18,000। প্রতি বছর একই রকম। এখন এই সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশনকে বিয়োগ করলে পাওয়া যায় ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। তাই আমি আবার লিখে দিয়েছি 2 নম্বর ঘর থেকে 3 নম্বর ঘর বিয়োগ। এইটার উপরে 45% ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায়। এরপরে ইএটি পাওয়া যায় হলো 7,000 থেকে 3,150-কে বিয়োগ করলে ইএটি পাওয়া যায়। আর এই ইএটি আর ডেপ্রিসিয়েশনকে যোগ করলে সিএফএটি পাওয়া যায়। ওকে, এখন এই যে তথ্য পেব্যাক পিরিয়ডের, এই তথ্যকে ক্যালকুলেশন করার জন্য আপনার আরেকটা ঘর বের করে নিতে হয়, সেটার নাম হলো সিসিএফএটি, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। সিসিএফএটি
CCFAT। আচ্ছা, এই CCFAT কিভাবে বের করতে হয় আমরা একটু মনোযোগ দিই যাতে একবারে বুঝে নিতে পারি। CCFAT বের করার নিয়মটা হচ্ছে এই টাকাকে প্রথমে এই ঘরে বসাবো, 21,850। হ্যাঁ, এই টাকাকে এই ঘরে বসালাম, এই টাকা আর এই টাকা যোগ করব, মানে এইটা আর এইটা যোগ করব। তাহলে এই দুইটা টাকা যোগ করলে আমাদের পাওয়া যায় 46,450। কিভাবে পেলাম? এই 21,850 আর 24,600 এই দুইটাকে যোগ করে এখানে বসালাম। এখন এই টাকা আর এই টাকা আবার যোগ করব, মানে 46,450 আর 25,700 যোগ করলে পাওয়া যায় 72,150 টাকা। এই টাকা আর এই টাকা যোগ করব, এই দুইটা যোগ করলে পাওয়া যায় 99,500। এই টাকা আর এই টাকা যোগ করলে পাওয়া যায় 1,29,600 টাকা। তাহলে CCFATর কিভাবে পেয়েছি আমরা? এইটাকে প্রথম এখানে বসালাম, এইটা আর এইটা যোগ করে এখানে বসালাম, এই টাকা আর এই টাকা যোগ করে এখানে বসালাম, এই টাকা আর এই টাকা যোগ করে এখানে, এই টাকা আর এই টাকা যোগ করে এখানে। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? একটু কমেন্ট করবেন। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? ওকে, থ্যাংক ইউ। একটা বিষয় একটু আমরা মনে রাখবো, যদি কোনো ম্যাথে সেলভেজ ভ্যালু আর ওয়ার্কিং ক্যাপিটালের টাকা দেয়া থাকে তাহলে সেই টাকাকে শেষের ঘরে যোগ করতে হয়। আরেকবার বলছি, যদি কোনো ম্যাথে সেলভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটালের টাকা দেয়া থাকে সেই টাকাকে শেষের ঘরে যোগ করতে হয়। যদি কোনো ম্যাথে শুধুমাত্র সেলভেজ ভ্যালু দেয়া থাকতো তাহলেও আমরা যোগ করতাম, আবার শুধুমাত্র যদি ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া থাকতো তাহলেও যোগ করতাম। মানে যদি শুধুমাত্র 10,000 দেয়া থাকতো সেই 10,000কেও এই ঘরে বসাতাম। কোন ঘর? CFATর ঘরে। আবার যদি দুইটাই দেয়া থাকে তাহলে দুইটাকে যোগ করে এই ঘরে বসাবো, এই ঘরে, এই CFATর ঘরে। এবার এই টাকা আর এই টাকা যোগ করলে আমাদের আসে 1,49,600 টাকা। ওকে, তো ম্যাথের প্রথম এবার সূত্রে চলে যাচ্ছি। পে ব্যাক পিরিয়ড বের করার সূত্র A প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। প্রথমে আমাদেরকে সবগুলোর মান বের করে নিতে হবে। সেটা হলো ম্যাথে দেয়া আছে এনসিও। এনসিও নিট ক্যাশ আউটফ্লো। দেখেন, এনসিও হচ্ছে আমাদের ম্যাথে যে কস্ট দেয়া আছে সেই কস্ট আর ওয়ার্কিং ক্যাপিটাল এই দুইটা যোগ করে এনসিও পাওয়া যায়। আচ্ছা, বইয়ে পরে খুঁজেন আপু, আপাতত বোর্ডে ম্যাথ দেওয়া আছে, বোর্ড থেকে দেখে নেন, এটা মূল বইয়ে খুঁজে পাবেন। ফাবিয়া আপু, দয়া করে আপনার ম্যাথের প্রথম থেকে শেষ পর্যন্ত বোর্ডে আছে, বোর্ড থেকে দেখে আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করি, পরে না হয় বিভিন্ন বইয়ে খুঁজে নিব। এটা আমাদের পিডিএফ শিটের 1 নম্বর ম্যাথ। তো এনসিও পাওয়া যায় কস্ট আর ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে। অর্থাৎ 1,20,000। যদি কোনো ম্যাথে কস্ট দেয়া না থাকতো, সরি ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া না থাকতো তাহলে এই কস্টটাকেই কিন্তু আমরা এনসিও হিসেবে ধরে নিতাম। ঠিক আছে, এখন একটা বিষয় দেখেন, সেটা হলো আমাদের এই 1,20,000 যে টাকাটা, এই টাকাটা যেই বছর আমাদের সিসিএফ এটির ঘরে পাওয়া যাবে তার ঠিক উপরের বছরকে বলা হবে সি, তার ঠিক নিচের বছরকে বলা হবে ডি। এই 1,20,000 টাকা এখানে কোন ঘরে আছে সেটা খুঁজে বের করতে হবে। তো এখানে আছে 99,500, এটা তো 1,20,000 থেকে ছোট। এখানে আছে 1,29,600। এই যে 1,29,600 এর ভিতরেই কিন্তু আপনার এই 1,20,000 টাকা আছে। তাহলে যে ঘরে আমরা আমাদের 1,20,000 টাকাকে খুঁজে পাবো তার ঠিক উপরে যে ঘর থাকবে সেটা হলো সি।
তাই আমাদের ম্যাথে সি হচ্ছে 99,500 টাকা। তাহলে সি কোনটাকে ধরবো? যেই ঘরে আমরা আমাদের 1,20,000 খুঁজে পাবো তার ঠিক উপরের ঘর। হ্যাঁ, থ্যাংক ইউ। যেই ঘরে আমরা আমাদের 1,20,000 টাকা খুঁজে পাবো তার ঠিক পাশের ঘরের নাম হচ্ছে ডি। তাহলে ডি কোনটা? যেই ঘরে 99,000 এটাকে খুঁজে পাবো তার ঠিক পাশের যে ঘরটা থাকবে সেটা হচ্ছে ডি। তো পাশে আছে এই ঘর, এটা হলো ডি। তাহলে সি হচ্ছে যেই ঘরে 1,20,000 খুঁজে পাবো তার ঠিক উপরের ঘর, ডি হচ্ছে যেই ঘরে 1,20,000 খুঁজে পাবো তার ঠিক পাশের ঘর, ডি। কিন্তু কিন্তু যদি কোনো ম্যাথে ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলভেজ ভ্যালু দেয়া থাকে, কিন্তু যদি কোনো ম্যাথে ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলভেজ ভ্যালু দেয়া থাকে আর আপনার এনসিওর টাকা যদি শেষ বছরে উঠে আসে, তাহলে ডির মানের সাথে এই ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলভেজ ভ্যালুর টাকাটাকে যোগ করে নিতে হয়। তাহলে কখন যোগ করতে হয়? যদি কোনো ম্যাথে ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলভেজ ভ্যালু দেয়া থাকে এবং সেই ম্যাথে এনসিওর টাকাটা যদি শেষ বছরে উঠে আসে, তাহলে ডির সাথে এই টাকাটাকে যোগ করে নিতে হয়। তাই এই টাকাটাকে আমরা যোগ করে নিলাম। আবার বলি, কোনো ম্যাথে যদি ওয়ার্কিং ক্যাপিটাল অথবা সেলভেজ ভ্যালু দেয়া থাকে অথবা একটাও দেয়া থাকে, যে কোনো একটাও থাকতে পারে, হয়তোবা শুধু ওয়ার্কিং ক্যাপিটাল থাকতে পারে, শুধু সেলভেজ ভ্যালু থাকতে পারে, তাহলে যদি আমাদের এই টাকাটা শেষের ঘরে পাওয়া যায়, তাহলে ডির সাথে এটাকে যোগ করে নিতে হয়। তার মানে আমি আরো সহজে বলছি, যদি আপনি ডির মানটা এরকম শেষের ঘরে পান, শেষের ঘর না এটা 5 নম্বর না, শেষ বছর, শেষ বছরে যদি ডির মানের টাকা পান, তাহলে সেই ডির মানের টাকার সাথে এখানে যে টাকাটা থাকবে সেটাকে যোগ করে নেবেন। আর যদি ডির মানটা এই ঘরে থাকে তাহলে আর যোগ করা লাগবে না। ডির মান যদি এইখানে পান অথবা এইখানে অথবা এইখানে, তাহলে যোগ করা লাগবে না, শেষের ঘরে থাকলে যোগ করে নেবেন। ও এবার এ, এ কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে যেই ঘরে আমাদের সি পাওয়া যায় সেই সি সোজাসুজি শুরুতে আমাদের এ আসে। যেই ঘরে সি পাওয়া যাবে সেই সি সোজাসুজি শুরুতে যে ইয়ার দেয়া থাকবে সেই ইয়ারটাকে আমরা এ বলবো। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছি? আচ্ছা, এখন জাস্ট ক্যালকুলেশনটা করে দিই তাহলে আমরা। এনসিও 1,20,000, 99,500, এটাকে যদি বাদ দিই 20,500 হয়, ভাগ করলে পাওয়া যায় 0.34, নিচে কি দেখা যাচ্ছে? যোগ করলে আসে 4.34 ইয়ার্স। 4.34 ইয়ার্স। ডিটা আরেকবার বোঝাই, হ্যাঁ। আচ্ছা, ডিটা হচ্ছে, আমাদের তো আরেকটা ক্লাসের টাইম হয়ে গেছে, 1 মিনিট। এক মিনিট একটু। ডিটা কিভাবে পাওয়া যায় দেখেন তাহলে। ডি হচ্ছে,
আমাদের কোনো ম্যাথে যদি ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলভেজ ভ্যালুর টাকা দেয়া থাকে এবং সেটা যদি শেষ বছরে এসে উঠে আসে, তাহলে সেই শেষ বছরের যে টাকার সাথে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলভেজ ভ্যালুর টাকাটা যোগ করতে হয়। এই যে ডিটা যদি এরকম শেষ বছরে পাওয়া যায়, তো ডির সাথে এইটাকে যোগ করে নিতে হয়। এভাবে আমাদের ডির টাকাটা পাওয়া যায়। কিন্তু ডি যদি আমি এই ঘরে না এসে যদি এই ঘরে পাওয়া যাইতো, তাহলে কিন্তু আর এই 30,000কে যোগ করতাম না। যদি এই শেষের ঘরে ডি থাকে, শেষের ঘরটা শেষ মানে এই যে এটা শেষ বছর, তখন এসে শুধুমাত্র যোগ করব। ঠিক আছে? আচ্ছা, আমাদের অবশ্য আরো 2টা রিকোয়ারমেন্ট বাকি আছে, কিন্তু আমার অন্য ক্লাসের টাইম হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারছি না যে ওই 2টা কি আজকে দেখাবো না পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব। বাকি যে 2টা, এটা আমি তাহলে মুছে ফেললাম। হ্যাঁ, একটু দূরত্ব দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে না হয় আরো বিস্তারিত। আহ এই 2টা অবশ্য না দেখালেও হবে, কারণ পরবর্তী ক্লাসে আমরা এরকম আরো অনেকগুলো ম্যাথ শিখবো, তখন তাহলে দেখাই। ঠিক আছে, আজকে আর না দেখাই। হোমওয়ার্ক, আচ্ছা এটার একটা হোমওয়ার্ক দিব। হ্যাঁ, না ওই 2টা আসলেই মানে আমি এখন মানে সময় পাচ্ছি না, বুঝছেন, যেটা সত্য কথা। আমার আরেকটা ক্লাস ছিল 8টা 30-এ, অলরেডি 8টা 40 বেজে গেছে। তো ওই 2টা সুন্দরভাবে বোঝাতে আরো 10 মিনিট সময় লাগবে আমার। আর যদি মানে ছোট করে বোঝালে তো সেটাই বোঝেনি, আর একটু সুন্দর করে না বোঝালে হয় না, যেহেতু এগুলো নতুন নতুন ম্যাথ। তো তো পরবর্তী ক্লাসে দেখা মানে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, একটা হোমওয়ার্ক দিব, তাই না? ওকে, একটু সময় দেন তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। এটা আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে তাহলে হোমওয়ার্ক। ইনশাল্লাহ হোমওয়ার্ক 2টা করার চেষ্টা করবেন, আপনারা পারবেন ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে দেখবেন, কোথাও সমস্যা হলে মেসেঞ্জার গ্রুপ থেকে একে অপরের হেল্প নেবেন। তারপরেও বড় কোনো সমস্যা হবে না, কারণ খুবই সহজ একটা বিষয়, নিশ্চয়ই আপনারা পারবেন। আর পরবর্তীতে হোমওয়ার্ক গ্রুপে জমা দিয়ে দিন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তীতে যারা আমাদের পেইড কোর্সে যুক্ত হতে চান, মেসেঞ্জারে নক করতে পারেন, আমি অবশ্যই বিস্তারিত জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। আমি আশাবাদী আপনারা আজকের ক্লাসটা অনেক উপভোগ করেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ।